অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বলছে বিএনপি। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দলমত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার তাগিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন, আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই, ওই ফ্যাসিস্টের দোসররা সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার। বিশেষ আইনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অরাজকতার অভিযোগ। পর্যালোচনায় জাতীয় কমিটির বৈঠক। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ। ক্ষতিপূরণ পাবেন 15 বছরে প্রশাসনের পদবঞ্চিত কর্মকর্তারা। তালিকা করতে কমিটি গঠন। কর্মক্ষমদের ফেরানো হবে চাকরিতে, জানালেন সচিব। মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশোরে জুলুস। বর্ণাঢ্য আয়োজনে মুসল্লির ঢল। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংসদে সিদ্ধান্ত হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। শপথ গ্রহণ করতেছি যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। আহতদের সুচিকিৎসা ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জানান মির্জা ফখরুল। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে প্রতিহত গড়তে হবে দুর্নীতি ও চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত দেশ। রংপুর টাউন হল মাঠে মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে রাজশাহীতে মতবিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তির অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। অনেক স্বার্থান্বেষী মহল আছে, অনেক ক্ষমতালোভী গ্রুপ আছে, যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন সমন্বয়করা। ওমর ফারুক, সময় সংবাদ। শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই তিনি বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আফরোজজামান নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। এছাড়া রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার রেনামুল হককে হাসপাতাল রাজধানীতে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন সিয়াম সর্দার। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। সোমবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবীর দাবি, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক সংস্কৃতি কর্মীকে মাঠে নামিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করার নেপথ্যে ছিলেন আসাদুজ্জামান নূর। আর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সহযোগিতারা। তবে আসামিরা হত্যায় জড়িত নন বলে দাবি তাদের আইনজীবীর। বৈষম্য বিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত, তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল, তখন যে বিমান কেনার নামে
হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। এদিকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। ভোরে সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেট কারে করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুই সাংবাদিক। এ সময় স্থানীয়রা চালক সহ 4 জনকে আটক করে। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারা থানার হত্যা মামলায় রাজধানীর আদাবর থেকে দুপুরে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করে র্যাব। টানা 3 বারের সংসদ সদস্য এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ডিমের দাম বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দরেই, বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার মুরগিও। দাম নির্ধারণকে অযৌক্তিক বলছেন প্রান্তিক খামারিরা। বিশেষ ক্ষমতা আইনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় কমিটি। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে দায় মুক্তির আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। 2010 সালে করা আইনটি 2 বছরের জন্য পাশ হলেও দফায় দফায় সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয় 16 বছর পর্যন্ত। আর এই আইনের বলেই কোনো দরপত্র ছাড়াই নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এ আইনের অধীনে সম্পাদিত কার্যক্রম নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগও ছিল না। ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। গত 18 আগস্ট আইনটির অধীনে নতুন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র সহ কেনাকাটা নিয়ে চুক্তিগুলোর পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। কমিটি গঠনের 11 দিনের মাথায় সোমবার বিকেলে প্রথমবার বৈঠকে বসে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের জাতীয় কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে কমিটির প্রধান জানান, বিশেষ আইনের অধীনে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত তথ্য দিতে মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহ্বায়ক জানান, আদানি সহ বিশেষ আইনের অধীনে হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করব। যেগুলো কন্ট্রোভার্সি ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখন ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অ্যাকশনই কথা বলবে, কাজই কথা বলবে, আপনাদের বেশি প্রশ্ন করতে হবে না। আগামী 28 সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে বসবে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 3 মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, কর্মক্ষম কর্মকর্তাদের পদায়ন সহ আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কিংবা সিনিয়র হয়েও জুনিয়রদের অধীনে বাধ্য হয়ে চাকরি জীবন পার করেছেন এমন সরকারি কর্মকর্তার সংখ্যা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং পদ ও পদোন্নতি অনুসারে প্রাপ্ত সরকারি আর্থিক সুযোগ দাবি করেছেন এমন 2500 কর্মকর্তা। বঞ্চিত এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 2009 থেকে গত 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য নিয়ে কমিটি 3 মাসের মধ্যে সুপারিশ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি,
তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। গোয়েন্দা তথ্য এবং তাদের কর্মজীবন পর্যালোচনার ভিত্তিতে কর্মক্ষম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নানা ক্ষেত্রে পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। 2,500-এর মধ্যে আমিও একজন, তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লাখো নবীপ্রেমীর অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশোরে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্ব নবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের 52তম আয়োজনে জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার পাশাপাশি যুদ্ধমুক্ত বিশ্ব গড়তে রসুলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা। নতুন বাংলাদেশের সড়ক আর অলিগলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটির স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবী ভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30টার দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ করার প্রত্যয় সবার মুখে। শাসম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রাসূল ততটুকু পর্যন্ত রাহমাতুল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদ মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলা বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত। তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রসুল পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ, একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামের বুলওয়ার দিকের পাড় থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের পক্ষ থেকে ডিমের দাম 11 টাকা 87 পয়সা বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। এদিকে বেঁধে দেওয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাম নির্ধারণকে অযৌক্তিক বলে মনে করছেন প্রান্তিক খামারিরা। মুরগির বাজার স্থিতিশীল রাখতে গত মার্চে 1 কেজি ব্রয়লারের খুচরা মূল্য 175 টাকা 30 পয়সা নির্ধারণ করে দেয় তৎকালীন সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। একই সঙ্গে প্রতি কেজি সোনালীর দাম 262 টাকা আর প্রতিটি ডিমের যৌক্তিক মূল্য 12 টাকা নির্ধারণ করে দেয় সংস্থাটি।
6 মাস পরে এসে ডিম মুরগির দাম আবার নির্ধারণ করল নতুন অন্তর্বর্তী সরকার। এবার প্রতি কেজি ব্রয়লারের খুচরা মূল্য নির্ধারণ করে দিল 179 টাকা 59 পয়সা। সোনালী মুরগির দাম 269 টাকা 64 পয়সা আর প্রতিটি ডিমের দাম 12 টাকা থেকে কমিয়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিল প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার দাম নির্ধারণের পর সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ব্রয়লার ও ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ব্রয়লার হলো 185 থেকে 90 টাকা, গত সপ্তাহ ছিল আপনার 170 টাকা 75 টাকা। ওখান থেকে আমি 5 টাকা লাভ করে বিক্রি করি, ওখান থেকে যদি না আসে তাহলে আমরা এখানে কিভাবে বিক্রি করব? ডিমের হালি আগে ছিল 150 টাকা, এখন আরো বাড়ছে। আশা করছিলাম দাম কমবো তত্ত্বাবধায়ক সরকার আসাতে, তো সেই তুলনায় দাম দেখতেছি আরো বাড়তেছে। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ বলছে এমন অযৌক্তিক দাম নির্ধারণের কারণে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সংগঠনটির প্রশ্ন, 168 টাকা 91 পয়সায় যে ব্রয়লার বিক্রি করবেন খামারি, তা কয়েক হাত বদল হয়ে কিভাবে 179 টাকা 59 পয়সায় বিক্রি করবেন খুচরা বিক্রেতা? বাজারে এটা মূল্য নির্ধারণ কাজে আসবে না, এটা বাজারকে আরো অস্থির করে তুলবে, এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। যদিও রোববার দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে ডিম ও মাংসের যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। জিন্নাতারা জশওয়া, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসরদের প্রতিহতে দলমত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ, রংপুরে সার্জিস আলম। এবং আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ, পাঠানো হলো কারাগারে। ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।